সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন, আর এই আয়োজনে আমাদের স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। হাবিব ভাই, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করতে চাই জামায়াত ইস্যু দিয়ে। আমরা দেখছি যে জামায়াত রাজনীতিতে বেশ একটা অন্যরকম ক্যারেক্টারিস্টিক্স দাঁড় করিয়েছে। আমি কিভাবে বলবো, আমরা দেখলাম যে জুলাই সনদে স্বাক্ষর করবে না, তার আগের রাতে তাদের মধ্যে গভীর একটা বৈঠক, অনেক রাত পর্যন্ত। পরের দিন তারা জুলাই সনদ স্বাক্ষর করেছেন। পাশাপাশি দেখলাম যে এনসিপি পরের দিন থেকে নেতিবাচক মন্তব্য করা শুরু করেছে, এর আগে ছিল না। তখন তারা একটা দ্বৈত চরিত্র তখন দেখা গেল। পাশাপাশি আমরা দেখলাম যে পরবর্তীতে এনসিপি এও বলার চেষ্টা করছে যে বিএনপির সাথেও জামাতের ভেতরে একটা সমঝোতা হয়ে গেছে। আবার বিএনপির এক নেতা মোয়াজ্জেমুল হাসান আলাল তিনি বললেন যে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে জামাতকেও ওইভাবে নিষিদ্ধ করা উচিত। সবকিছু মিলিয়ে এই জামাত নিয়ে আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ। ভিওডি এই অনুষ্ঠান যারা দেখছেন সেই সমস্ত দর্শক শ্রোতাদের সালাম। আমি খুব স্বাভাবিকভাবে বলতে চাই, মোয়াজ্জেমুল হাসান আলাল ভাই গতকাল বলেছেন, আমি গতকাল আরো 7-8 মাস আগে বলেছি যে আওয়ামী লীগ যদি 1 থেকে 2,000 মানুষ হত্যার দায়ে এবং 20 থেকে 25,000 মানুষকে আহত করার কারণে যদি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে দাবি উঠতে পারে, নির্বাচিত না পারে, তাহলে তারা লক্ষ লক্ষ মানুষের হত্যাকাণ্ডের সাথে জড়িত। বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতাকারী এবং 2 লক্ষ মা বোনকে পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অপরাধী তারা কেন রাজনীতি করতে হবে? কেনই বা তার রেজিস্ট্রেশন বাতিল হবে না? কেনই বা তারা নিবন্ধন বাতিল হবে? আমার আগে আমি বলছি, এখনো যে কাজটা করে যাচ্ছে সেই কাজটাতে এখনো তা দ্বিচারিত করে যাচ্ছে। তাদের কাজ হলো মুনাফিকি করা, বিশ্বাসঘাতকতা করা, মিথ্যা কথা বলা, অকৃতজ্ঞতা প্রকাশ করা। আওয়ামী লীগের তো অত্যাচার নিজেদের আমরা সহ্য করেছি, তাও তো মনের কাছে একটা স্যাটিসফ্যাকশন যে আওয়ামী লীগ যুদ্ধকালীন সময় আওয়ামী লীগের সরকার ছিল, সেই সরকারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সেক্টর কমান্ডার যুদ্ধ করেছে। তো এরা আমাদের শাসন করবে, এরা আমাদের বিরুদ্ধে কথা বললে হুমকি দিবে, আঙ্গুল তুলে কথা বলবে, এটা মানা যায় না। এবং তারা তো বিএনপির কোলের ভিতরে ছিল না, পেটের মধ্যে ছিল। বিএনপি জন্ম হয়েছিল বললেই কিন্তু তাদের বাংলাদেশের রাজনীতি থাকতো না। এগুলো বহু গালাগালি শুনতে হয়েছে, তাদেরকে মন্ত্রী দেওয়ার কারণে বহু গালাগালি এবং তাদের শুনতে হয়েছে, ভবিষ্যতে শুনতে হবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই দায় বহন করতে হবে। 91 সালে তাদের 2টি সংসদ আসন দিয়েছিল, সেই কথাও বিএনপিকে শুনতে হবে। আর এই বিএনপির সাথে তার বারবার বিশ্বাস এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা দেখলাম 15 দলীয় জোট ছিল, সেখানে 86 সালে নির্বাচনে যাওয়াকে কেন্দ্র করে 15 দল ভেঙে 5 দল আর 8 দল ভাগ হয়ে গেল। তার আগে 7 দলের সাথে জামাতের সম্পর্ক ছিল। আওয়ামী লীগ যখন নির্বাচনে চলে গেল, আওয়ামী লীগের সাথে সাথে আবার জামাতও নির্বাচনে চলে গেল। তারপর কি হলো? বিএনপি ছেড়ে চলে গেল। আবার 9 বছর আন্দোলন শেষে তাদের একজন লোকও কিন্তু শহীদের খাতায় নাম লেখাতে পারে না। কিন্তু আমরা যদি একটু ইন্টারাপ্ট করি, মুক্তিযুদ্ধকে যদি আমরা একটু সাইডে রাখি, তাহলে কি বলতে পারি না জামায়াত এবং আওয়ামী লীগের সাথে একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে? কেননা শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ আমরা যেভাবে বলি, শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু গোলাম আজম শেখ মুজিবুর রহমান সাহেব ঐক্যবদ্ধভাবেই কিন্তু পাকিস্তানিদের সাথে বৈঠক করেছিলেন। আমি একটা উদাহরণ দিলাম, সম্পর্কটাও তো ঐতিহাসিক। রক্ষা করতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার, তো আওয়ামী লীগ দল তো মনেই করেছিল যে পাকিস্তানের সরকার গঠন করবে তারা, প্রধানমন্ত্রী হবে তারা। সেই কারণে শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে। পরবর্তী সময় তো 25 মাস রাতের বেলা তো গ্রহণ হলো। আর জামাত তো সরাসরি স্বাধীনতা বিরোধী করেছে। এখন কথা হলো, জামাত এখন যে ভাষায় কথা বলে এই ভাষা কোনোভাবে গ্রহণযোগ্য না। যাদের দেশের স্বাধীনতার ক্ষেত্রে কোনো অবদান নেই,
এই দেশে কোনো আন্দোলনে একটা আন্দোলন দেখাতে পারো যেখানে তাদের মানুষ শহীদ হয়েছে, যেখানে তাদের মানুষ আহত হয়েছে, যেখানে তাদের মানুষ হাসপাতালে গেছে আহত হয়েছে, দেখাতে পারো। এই জুলাই আন্দোলনে সেখানে তার পরিচয় গোপন রেখে, এ যে কত বড় মুনাফিকি, নিজের পরিচয় গোপন রেখে তারা বলে আমরা এতজন সমন্বয়কারীর ভিতরে 100 এতজন আমরাই। আগে যদি বলতে ছাত্র শিবির তার সমন্বয় বানাতো, বুঝতে পারতো না। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে মিছিল করলো তারা, তারপরে যে 5 তারিখ এসে গেল তখন প্রধান ছাত্র শিবিরের প্রেসিডেন্ট এই 15.5 বছর ছাত্রলীগের সাথে মিছিল করেছে, হলে থেকেছে, হলের খাওয়া খেয়েছে, সাবসিডি খাওয়া খেয়েছে, ভালো রেজাল্ট করেছে, পায়ে হাঁটতে ক্লাসে গিয়েছে, হলে রাতের বেলায় তারা সরকারি দল করে, সরকারি দলের সব সুবিধা করে, এবং তারপরে ওর হেলমেট পরে ও ছাত্রলীগের নাম ভাঙিয়ে বা ছাত্রলীগের সাথে এক হয়ে তারা বিভিন্ন মানুষ অত্যাচার করেছে। এখন তারা স্বীকার করে যে আমরা এটা করেছি। এই জামাত এখন বিএনপিকে ভয় দেখে, কালকে এখন বক্তব্য ডাকসু জিতেছি, জাকসু জিতেছি, চাকসু জিতেছি, ডাকসু জিতেছি। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে না, তারা তো স্পষ্টই বলছেন যে বিএনপি কে মানুষ ভোট দিবে না, জামাতকে ভোট দিবে। আমার প্রশ্ন, জামাতকে কেন ভোট দিবে? অবদান কি দেশে? ওরা 13 সালে আন্দোলন করেছে, তখন তাদের নেতাদেরকে যুদ্ধাপরাধে শাস্তি দেওয়া হলো। তাদের নেতাদের মুক্তির জন্য, নেতাদের ফাঁসি হয়েছে তার প্রতিবাদ মিছিল করেছে। জনগণের স্বার্থে কোনোদিনও কিছু করে না তারা। এবং একটা মানুষ, একটা দল, তাদের তো আমাদের বাংলাদেশে তো অন্য কোনো রাজনৈতিক দলের কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই, জামাতের আছে। ব্যাংক লুট করলো, দখল করলো, তারপর তাদের হাসপাতাল আছে, তাদের স্কুল আছে, তাদের কলেজ আছে, তাদের মেডিকেল কলেজ আছে, এমনকি তাদের বিশ্ববিদ্যালয় আছে, তাদের কোচিং সেন্টার আছে। একটা তো শিবির বাদে কোথাও কোনো মানুষ কেউ পায়নি। ওরা নিজেদের লোক ছাড়া ওরা কাউকে কোনোদিন কোথাও প্রোভাইড করে না। নিজের আপন ভাই যদি ক্যান্সার আক্রান্ত হয়, অথবা যদি অ্যাক্সিডেন্টে আহত হয়, অথবা যে কোনো জায়গায় দুর্যোগ বাড়িতে আহত পড়ে থাকে, টাকাও দেখবে না যদি সে জামাত না পেতে। জামাত করলে তার সাথে যেখানে গেছে জামাত টাকা দেবে, কিন্তু ভাই বলে যাচ্ছে জামাত করা দেবে না। এই ধরনের মানুষ, এবং এরা যদি ভবিষ্যতে যাবে না ইনশাল্লাহ কোন রূপক অর্থযুদ্ধ, এদের হাতে ক্ষমতা আসলে ওই জামাত শিবিরবাদী একটা লোকে চাকরি পাবে। আমি একদম লিখে দিতে পারি, একটা লোক চাকরি পাবে, বলেই তো যে তুমি সার্টিফিকেট দাও, ঢোকো, তারা ক্ষমতায় যেতে পারে। আপনি কি? আমি রূপক অর্থ বলছি, আমি সত্য ধরি না। তাদের যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউড কথা বলছি যে ওই ঘটনা করলে এটা ঘটবে, ইনশাল্লাহ সেটা ঘটবে না। কারণ মানুষকে তারা বিভ্রান্ত করে। এখন তো তারা ইসলামিক দলই না বলে অনেক ভালো ভালো আলেম তারা ব্যাখ্যা দিচ্ছে, তারা বলছে এটা ইসলামিক দল না। এবং মধুদের যে বক্তব্য বা তার যে সেটা তো আমরা ইতিমধ্যে জানতাম না, অনেকে আমরা জানতাম, আগ্রহ ছিল না আমাদের জানা। জানতে গিয়ে দেখা যাচ্ছে সেটি ইসলামের ধারে কাছে নেই। আমাদের সমর্থন করে, সমর্থন করে, ভুল ধরে, নানান কাহিনী বানায়। এবং তারা এমন ভাবে এখন তারা ব্যাখ্যা দিচ্ছে যে তাদের ব্যাখ্যার অপব্যাখ্যার কারণে এখন সমস্ত ওলামা ইকরামগণ তারা তাদের বিরুদ্ধে চলে গেছে। তারা কাদিয়ানিসেও খারাপ ভাষায় তাদেরকে চিত্রিত করতেছে। কাদিয়ানি যেমন তারা মুসলমান হিসেবে দাবি করলেও আমরা তারা স্বীকার করি না, ওরা কাদিয়ানিসেও খারাপ, এটা বলতেছে মানুষ। এখন আগে তো আমার সম্বন্ধে আমাদের সাথে যখন ছিল, আমাদের পেটের মধ্যে ছিল, কোলের ভিতরে থাকলে থেকে মারলে পরে বাইরে লাগে, পড়ে যেতে পারে, পেটের মধ্যে মারও লাগে না, পড়েও যায় না, সে অবস্থা ছিল। সে বিএনপিকে চ্যালেঞ্জ করে এই যে পিয়াসরা নির্বাচন করবে না, আগে সরকার হতে হবে, সংস্কার হতে, তারপর এই যে কথা বলি বিভ্রান্ত। সবচেয়ে খারাপ হলো যে এরা বিএনপিকে চাঁদাবাজ বলে, বিএনপিকে সন্ত্রাসী বলে, বিএনপিকে খুনি বলে। জিয়া রহমান ছিল ফ্যাসিস্ট খুনি, তার যে হলো খুনি চাঁদাবাজ, ম্যাডাম খালতে জিয়া এটা যে আমাদের মানে এই কথা শোনার পরেও কিন্তু আমরা ধৈর্য ধরে আছি, কিছু বলতেছি না। কারণ আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দেশটিকে এগিয়ে নিতে চাই। দেশটা তো সবার আগে, জামাতের তো কোনো অবদান নেই দেশে। তার এই দেশ থাকলে বা কি না থাকলে বা দেশের অর্থ ধ্বংস হলে বা না হলে বা তার সৃষ্টির সাথে তার সম্পর্ক নেই।
দেশের মানুষের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ত না, সে তো যা হচ্ছে তাই হোক, দেশটা খারাপ হোক সেটা দেশের চাই, আমরা তো সে চাইতে পারি না। যে কারণে তাদের এই সমস্ত কথাগুলো আমরা হজম করতেছে, প্রতিদিনই প্রতিনিয়ত করছে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতার কোনো সুযোগ না আসতে দেবো না, নির্বাচন হবে না, আমাদের পেয়ার সিস্টেম দেবো না। পেয়ার সিস্টেম মানলে কি বলবে, সমস্ত সংস্কার শেষ না হয়ে নির্বাচন দেওয়া যাবে না। এটা মানলে কি করবে, যে সমস্ত বিচার কাজের সমাধান হওয়া পর্যন্ত নির্বাচন দেবো না। বিচার কাজে 1200-1500 মানুষ মারা গেছে, তা হচ্ছে শহীদ হয়েছে, তাদের বিচার সবক শেষ করবেন, কদিন শেষ করবেন? অবাস্তব কিছু জিনিস নিয়ে জামাত চাচ্ছে বিচার করলে এই যে যাদের সময় তারা কি দুয়ের বিশ্বের ভাইস চ্যান্সেলর হওয়ার মতো তাদের কি সেই জনসমর্থন ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমার সমর্থন, চিরাং বিশ্ববিদ্যালয়ের আমার সমর্থন, অনেক বিভিন্ন অফিস আদালত, এসপিডিসি, জয়েন্ট সেক্রেটারি, ম্যাক্সিমাম সচিবও আছে। এরাও কি ঘাপটি মেরেছিল? হ্যাঁ, ঘাপটি মেরে তারা আওয়ামী লীগ কবে বের করে দিত না? এরা যদি জামাত পরিচয় দিত, যদি রাখতেও আওয়ামী লীগের সাথে মিশেছিল, ছাত্রলীগের ছাত্র শিবিরের মিশেছিল, এরা তার মিশেছিল। এখন ওরা এদেরকে এই দেশে এখন প্রকাশ হচ্ছে, এখন কিছু করার নেই। এখন এইভাবে তাদেরকে সব জামাত বানাচ্ছে, সব জামাত। এই মুনাফিক দল বাংলাদেশের রাজনীতিতে যে অবস্থান নিতে চাচ্ছে, আমরা সারা জাতির ঐক্য হতে অবস্থা। আপনার সাথে আমার দ্বন্দ্ব আছে, থাক, এটা দেখার বিষয়। আগে জামাতকে বুঝতে করতে হবে। ওরা যদি যেভাবে দেশটাকে নিতে চায়, ওদের চাওয়া পূর্ণ বাংলাদেশকে পাকিস্তান কনফেডারেশন বলল, এখন তো তার বলে আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, আমরা মুক্তিতে অংশগ্রহণ করিনি। তো এটা কোনো দোষের ব্যাপার না, মুক্তিতে অংশগ্রহণ না করা দোষের ব্যাপার না, বুঝলাম। কিন্তু পাকিস্তান রাখতে চেয়েছিল, পাকিস্তান রাখতে গিয়ে আসাম তালবদ্র সহায়তা করেছে না, এইরকম সৃষ্টি করেছে তারা। এখন তারা এখন দেশ চালাতে দিতে চায়। এই জন্য মধ্যমূল যে কথাটি বলেছে যে সে তার চেয়ে আরো বেশি ভাবে বলা উচিত যে তারা নিষিদ্ধ ঘটনা করছে, এদের রাজনীতি তাদের কোনো অধিকার নেই। তাহলে দেশটা ব্যাপক এই যে ফেব্রুয়ারি নির্বাচন না হবে বলে যাচ্ছে, তারিখ দিয়ে যাচ্ছে, এই ফেব্রুয়ারি নির্বাচন না হওয়া এই সরকার থাকবে। আশঙ্কা করছেন নির্বাচন হবে না? এ যে তাহলে যাচ্ছে, আমি সরকারকে মানে স্মরণ করে দিতে চাই, নির্বাচন যদি ফেরত না অনুষ্ঠিত করতে পারেন, আপনারা থাকবেন না, থাকতে পারবেন না। সেনাবাহিনী আমাদের পাহাড় দেবেন, সেনাবাহিনী মশার কামড় খাবে, কোথায় রোড বৃষ্টিতে বুঝবে, কোথায় বাথরুম না ঠিক মতো, ওয়াশরুম না ঠিক মতো, এটা কতদিন ভাড়া দেবে? এদেরকে এই কাজ, এটা তো আমার দেশ রক্ষার কাজ। তারা ভালো খাবে, থাকবে, ফিরবে, ফিটনেস থাকবে তাদের। এটা তারা অলস হয়ে যাচ্ছে, বিভিন্ন বৃষ্টি গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানসিকভাবে নষ্ট হয়ে যাচ্ছে। মানসিকভাবে অনেকের সাথে কথা বলে তারা বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে তারা। এই জন্য কারো বাল রক্ষা করতে যাচ্ছে, ওই পক্ষ নিচ্ছে, কখন কোথাও কারো জমি দখল রক্ষা করতে যাচ্ছে, কখন খারাপ সমালোচিত হচ্ছে, আলোচিত হচ্ছে। আমরা চাই না, আমাদের গর্বের ধন। আমাদের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তো আসলে সেনাবাহিনীর পার্মানেন্ট কোনো সলিউশন না। না, সেনাবাহিনী থাকতে কোনোদিন এক প্রান্ত থাকবে, কিন্তু মাসের পর মাস থাকবে, এটা তো হতে পারে। আমি জামাতের ইস্যুতে আরেকটি বিষয় যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে জামাত তাদের যে স্ট্র্যাটেজি সেখানে অনেকটা পরিবর্তন আনার চেষ্টা করছে। অর্থাৎ তাদের যে একটা ইসলামিস্ট বা একটা রক্ষণশীল ধারা, সেখান থেকে বেরিয়ে এসে আমরা বিভিন্ন ক্যাম্পাসে দেখলাম যে তারা প্রগতিশীল টাইপের মেয়ে তাদেরকে এনে তাদের প্যানেলে দাঁড় করিয়ে, পাশাপাশি আমরা দেখছি সারা দেশে হিন্দু শাখা খুলে জামায়াতের, সেখানে তাদেরকে যোগ দেওয়ানোর চেষ্টা করছে, এবং তারা পাশাপাশি চলছে নারী পুরুষ মিলে, যারা পর্দা করে না তাদের সাথেও মিলে রাজনীতি করছে। এই যে চেঞ্জটা আনছে, এই বিষয়টি নিয়ে আসলে জামাত তো মূলত একটি রক্ষণশীল টাইপের একটা ইসলামিস্ট দল, তারা বলে পূজা থেকে, আমরা ধরেও যদি নেই যে তারা তো এগুলো করতো, এগুলো অ্যাভয়েড করতো। পূজাতে কি করবো? পূজাতে গিয়ে আমি বাংলাদেশের সবচেয়ে বেশি পূজা মণ্ডল গিয়েছি গতবার, ৫৫টা পূজা মণ্ডলের ভিতরে ৫৩টা পূজা মণ্ডল থেকে 2টা পূজা মণ্ডল আমাদের তাই পক্ষ থেকে শুভেচ্ছা পাঠিয়েছি, শুভেচ্ছা উপহার। এবার আমি 2টা বাদে সব বলতে গিয়েছি। আমি কোথাও গিয়ে গীতা পাঠ করিনি, জানিও না, পারিও না। আমি কোথাও গিয়ে বলি নাই রামায়ণ পাঠ করেননি, রামায়ণ পাঠ করি। আমি কোথাও গিয়ে বলি নাই যে পূজা রোজা একে অপরের পরিপূরক। আমি বলিনি যে আমাদের পূর্বপুরুষরা হিন্দুই ছিল।
এখন তার মুসলমান, তারা আমাদের ভাই ভাই, এগুলো শুধু ভোট পাওয়ার জন্য, শুধু ভোট পাওয়ার জন্য। এখন বলতে এটা কি নৈতিকতা বা আদর্শের সাথে যায়? এদের নৈতিকতা আদর্শই তো নাই এদের। যারা মুসলমান নাম 5 ওয়াক্ত নামাজ পড়ে মুনাফিকি করে, যারা ব্যবস্থাকে ভুল ধরে, নবী কবিদের ভুল ধরে, গোলামের হাতের ভুল ধরে, তো ওরা তো ইসলামিক দলই না, তো ওরা তো এগুলি বিভ্রান্ত করবে, ওদের তো ভয় নেই। তো এখন দেখা যাচ্ছে বিভিন্ন অপকর্মগুলি করতেছে, ধরা পড়তেছে তারা। অনৈতিকতা এমন কোনো কাজ নেই জামাত সামনে সুযোগ পেলে করবে না। মিথ্যা থেকে শুরু করে আমরা দেখি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা তারাও সোশ্যাল মিডিয়ায় ভিডিও ধারণ করে প্রচার করছে, জামাত শিবিরের স্লোগান দিচ্ছে। এই যারা পেশাজীবী একটা ঐক্যবদ্ধভাবে একজনও পারে না, এটা একজনও তো কোনো শিবির বাইরে নেই, একজন না। ওরা সব ব্যাংকে চাকরি করে, এর বাইরে যারা আছে, যেমন ঢাকা ব্যাংকে করে, ব্যাংক অফ এশিয়াতে করে, সিটি ব্যাংক, সব জায়গায় তাদের চাকরি আছে, হাসপাতালে তাদের লোক আছে, কিন্তু তাদের কোনো প্রতিষ্ঠানে একটা লোক নেই। এরা একটা প্রতিহিংসা পরম হিংসা দানব খাতুল্য করা যায়। যেসব কথা বিএনপি ভয় দেখাচ্ছে সামনে ছেড়ে দেওয়া হবে না, তাই ধরুন আমি কত স্লোগান বাজে স্লোগান দেবো, জিয়া রহমান বাজে স্লোগান, ম্যাডামের নামে বাজে স্লোগান দিল, আমার বিএনপিকে সন্ত্রাসী দল বলে। এই যে এদের উদ্যত্তপূর্ণ আচরণ, আমার মনে হয় সামনের দিকে মানুষকে জেগে উঠবে। আগে কিন্তু প্রকাশ স্লোগান দিত না, তোমরা জানো আমরাও জানি যে আমার শির পাকিস্তানি, আগে কি বলতো, বলতেছে আমার বাবা তুই রাজাকার, তোর বাপ রাজাকার, দাদা রাজাকার, এই দেশ আমার বাপ স্লোগান দিচ্ছে। যদি তোমরা স্লোগান দিবে তো জামাশির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, পাকিস্তানের এখানে কিছু কথা আছে, সেটা হলো যে আমরা কিন্তু কিছু গুঞ্জন বা রিউমার বলা যায় কিনা, যে আমরা শুনছি যে জামায়াতের সাথে আওয়ামী লীগের একটা আঘাত হয়েছে কিনা। আমরা দেখলাম যে জামায়াতের আমিরের সাথে শাহিন শাহ, যিনি সিলেটের একজন সাবেক এমপি আওয়ামী লীগ দলীয়, তার সাথে একটা বৈঠকের ছবি প্রকাশ পেয়েছে। সবকিছু মিলে ডাকসু সব জায়গায় মনে হচ্ছে ভোটের হিসেবে যে আওয়ামী লীগের একটা সমর্থন আছে। তাই যদি হয় জাতীয় নির্বাচনে যদি এই প্রভাব পড়ে, তাহলে হিসেব নিকাশ তো আমি বলছি না যে তারা ক্ষমতায় যাওয়ার মতো পারসেপশন বা পরিস্থিতি তৈরি হয়েছে। ওই জায়গায় যদি তারা বিশ্বাসটা তাদের আসতো, তাহলে তারা পিয়ার নিয়ে চিন্তা করতো না, পিয়ারের পক্ষে স্ট্যান্ড নিত না। রাইট, তারা ওই জায়গায় এখনো তারা ভাবে যদি আগের মতো করে নির্বাচন হয়, তার আসন সংখ্যা খুবই কম পাবে। যেখানে তার পেয়ার শেষ হয়ে যেতে চায়, একটা সম্মানজনক একটা আসন তারা পেতে চায়, এটা। আর এই অনৈতিকতার মধ্যে আমার ওখানে পৌরসভার আওয়ামী লীগের প্রেসিডেন্ট জামাত করে, সেও জয়েন করছে, বহু লোক জামাত জয়েন করছে। তার বাড়ি বাড়ি গিয়ে বলে, মুখে বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, আবার বাড়ি বাড়ি গিয়ে বলে আমরা খারাপ মামলা দিচ্ছে। আওয়ামী লীগের লোকজন কি বোকা? আওয়ামী লীগের লোক তারা তাদের নীতি বা আদর্শের সাথে, আওয়ামী লীগের লোকজন বিশ্বাসঘাতকতা, আওয়ামী লীগের লোকজন এটা ভাবতেছে যে জামাত আমাদেরকে মামলা দেয়নি, আমাদের ওরা বিএনপি কে উস্কায় মামলা দেওয়ার জন্য, এরকম কিছু কিছু অভিযোগ আছে। বিএনপি বহু মামলা দিয়েছে, জামাত একটা মামলা দেয়, আর দু একটা দিতে পারে বিক্রি হবে, কিন্তু দেয়নি। আওয়ামী লীগের ভোট চায়, আওয়ামী লীগের বাড়ি যদি বলে তোমার থাকো, কোনো সমস্যা নেই, যদি তোমাদের কিছু আমরা দেবো, এভাবে বলছে। ভাই আমার কাছে এরকম প্রমাণ আছে যে জামায়াত বিএনপি করে না, বিএনপির নাম ভাঙিয়ে খায়, এরকম কিছু আছে না? প্রত্যেক এলাকায় কিছু নাম আছে, মানে যারা হঠাৎ করে আবির্ভূত হয়, এরকম 5 আগস্টের পর হঠাৎ এরকম কিছু সন্ত্রাস টাইপের কিছু আজে বাজে লোক, যাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই, বিএনপির নামধারী, এরকম কিছু লোকরে তারা ইন্ধন দেয় স্থানীয়ভাবে দেশের বিভিন্ন এলাকায়। আমার কাছে এরকম প্রমাণ আছে। আমি এটা দেখে অবাক হয়েছে যে জামাতের স্ট্র্যাটেজি বা পলিসি, জামাত মিথ্যা কথা বলতে পারে, সব তারা মিথ্যা কথা বলে, আমি প্রমাণ দিচ্ছি। আমার ওখানে 500,000 ইমাম, মন্ত্রীর বাড়ি ছিল, সেখানে আওয়ামী লীগের কিছু লোকজন আমার আপন ভাগ্নে, আমার পদ ভাই, মমতা ভাই, এদিকে মারল। হঠাৎ একটা ঘটনা, হঠাৎ করে আক্রমণ দিল, অনেকগুলো আহত, খুবই মারাত্মক আহত করলো। আমার মামা একজনকে করার পরে মামলা দেওয়ার ওদের বিরুদ্ধে মামলা নিল, ওরা মামলা দিতে গেল, আওয়ামী লীগ মামলা নিল না, তখন ঘটনা ঘটে নাই তো, ওরাই মারছে, মামাকে মারছে, আর ওরা ওই মামলা দিতে গেছে, প্রশাসন মামলা নেয়নি, আওয়ামী লীগ করে। তখন ওই ইউনিয়নের জামাতের আমির
সরাসরি নিজে বাদী হয়ে এই যে যাদেরকে নৃশংসভাবে মারা হলো, কোপানো হলো, তারা সব আমার আপন পোয়াতো ভাই, আমার আপন ভাগ্নে, আমার মামাতো ভাই, এদেরকে দিয়ে আমার অন্তত 50 জন নেতৃবৃন্দ মামলাদের বাদীকে জামা, তার সাথে কিচ্ছু হয়নি, একটা তর্কও হয়নি, একটা কথাও বলেনি যে ভাই একটু কি হলো, এটাও বল নাই, মামলা দিয়ে দিল। সেই মামলা ওসি নিল, ওসি সেই মামলা নিল। আমি ওসিকে জিজ্ঞাসা করলাম, ভাই মামলা নিলেন কেন? ওই ঘটনা তো ঘটেনি, উপর নির্দেশ, মানে সরকারের উপর মহলে। এসপি সাহেব বলছে। আমি পরবর্তী সময় বললাম, এসপি সাহেবকে বললাম যে মামলাতে একদম মিথ্যা ঘটনা করেনি, এটা কি করে দেন, কি বলে তদন্ত করে এটা বাদ দিতেন। তোর এইটা যদি বাদ দিই তাহলে পারতো এখানে জামাত এটা নিয়ে প্রতিবাদ করে। মিথ্যা জিনিস, জামাত প্রতি সমস্যাটা কি? তাহলে আমার এসপি ঘেরাও করবে। আমি কেন ঘেরাও করবে? ঘটনা তো ঘটেনি। এই যে মিথ্যা মানলো না, কিছু না, আওয়ামী লীগের লোক মানলো, আওয়ামী লীগের মামলা দিলাম আমরা, সে জামাত মামলা দিল আমাদের লোক। আমার আজকে যেটা নিয়ে আজকে আলাল ভাই আজকে ওটা আগেই বলেছে, আমার ওখানে একটা কলেজ, সেই কলেজের অভিভাবক সদস্য নির্বাচন নিয়ে ফর্মটা দিয়ে গেছিল, আমাদের লোকেরা বলেছে এটা না দিয়ে অন্য একটা নিয়ে, এটা নিয়ে তারা মাইন্ড করেছিল, ঢাকা থেকে পরে অস্ত্র শস্ত্র জোগাড় টোগাড় করে মাইকে আসর নামাজ পড়ে আজান দিয়ে আমার অফিস ভেঙে তোস করে দিল। পৃথিবীর ইতিহাসে এতগুলি মোটরসাইকেল কেউ কোনদিন ভাঙে নেই, সরকার দল ভাঙে নেই। আমার 74টা মোটরসাইকেল ভেঙে চুরমার করে 30 লাখ টাকা তার ঠিক মতো সাথে আমার অফিস ভেঙে চেয়ার তসনস করে, পাশের হোটেল ছিল, খাওয়া দাওয়া করে আমাদের ভেঙে দিল। আমার আশেপাশে এক সিনিয়র নেতা, তাকে কোপালো, গুলি করলো, বোম ফাটালো তারা। আমাদের মা এর নামে একজন মামুন নামে একজন, তাকে ক্ষত বিক্ষত করলো, ছিল রতনকে পিঠে এবং কুপিয়ে আহত করলো। কামরুল নামে একটা ছেলে আসতেছিল, দেখে যান বাসার দৌড়ে যাচ্ছিল, সে তাকে ধাওয়া করে নিয়ে গিয়ে জামাতের আমির নিজে মাথায় টুপি মাথায় দিয়ে তাকে পিটালো এবং কোপালো, তাকে নৃশংস। তারপরে তারাই অফিসে আগুন দিয়ে আমাদের নামে আমরা মামলা করলাম। তারপরে সে মামলারও অনেক কাহিনী, সে নাই বলে লজ্জার বিষয়। তারপরে তারা আমাদের নামে মামলা করলো, মিথ্যা মামলা। আমি এসপিকে বললাম, এসপি বললো যে ওদের নামে মামলা না দিলে যেমন ঘেরাও করেন। আমি ডিআইজি কে বললাম, ডিআইজি বললো যে ওরা অশান্তি সৃষ্টি করবে, তাদেরকে ভয় পাইছে, ভয় পায়, শক্তি পায়, রাষ্ট্রে একটা আইন শৃঙ্খলা কোনো আইন শৃঙ্খলা। এবং তারা তাদের নামে মামলা হলো, তার সামনে প্রকাশ ঘুরে আসছে। এবং এরপরে আমি প্রথম দিনে প্রোগ্রাম চলতেছিল আমার ডিবিসিতে, তখন আমি কিছু বলি নাই, জমগা টেলিভিশনে ভিডিও দেখানো যায়। তারপর দিন তারা আমাদের বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বললো, আগুন দিয়ে নিজেরাই দেখালো, দেখে আমার বিরুদ্ধে নানান আমি তাও কিছু করবে। পরের দিন মিথ্যা মামলা দিল, তখন আমি কামরুল আর মাউন্টকে দেখতে গিয়ে আমি বললাম যে এত নৃশংস মানুষ হতে পারে, এইভাবে মানুষকে কোপাতে পারে বিনা কারণে, কারণে বলে আমি বললাম যে আমার কর্মীদেরকে মেরেছে, এদেরকে আহত করেছে, তারপরেও আমি মেনে নিলাম। কিন্তু আমাদের লোকদের মামলা মিথ্যা মামলা দিল কেন? একদম মিথ্যা মামলা দিল কেন? তাই জামাত যেহেতু মিথ্যা কথা বলে, মিথ্যা মামলা দিয়েছে, যেহেতু মিথ্যা কথা বলে মিথ্যা মামলা দিয়েছে, তারা আহত হয়নি। অতএব আটঘরিয়া জামাতের নেতা যেহেতু মিথ্যা কথা বলে, অতএব মিথ্যাবাদীর পেছনে জামাত নামাজ জায়েজ হয়, তাই কোনো মিথ্যাবাদী ইমামতি করতে পারবে না। যেহেতু মিথ্যাবাদী আজান দিলে সে আজান শুনে নামাজ পড়তে নামাজ সই হবে না, অত মিথ্যাবাদী কেউ জামাতের নেতা আজান দিতে পারে না। এটাই তারা বানালো। জাহাঙ্গীর হাবিব বলেছেন বিএনপি ক্ষমতা গেলে সমস্ত মসজিদ বন্ধ করে দেওয়া হবে। বলো, বললাম কি আর বলতোটাই বলে আমার বিরুদ্ধে বললো। বলার পরে আমি চ্যালেঞ্জ করলাম, আমি এটা একটা কঠিন হয়ে বলেছিলাম যে বিএনপি নেতাগুলো রাগ হয়ে গেলে বা আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে, করতে পারে, তো বিএনপি নেতা কর্মী কোনো সময় আপনি দিতে পারেন না, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সংবিধান সংযোজন করেছেন, সেই দলের কাজ করতে পারে না। কেন? সর্বশেষ মিথ্যাচারের কথা বলে আমি এই যে দিক থেকে যেতে চাই, সেটা হলো এই দেখেছেন আপনারা
হঠাৎ করে একদিন দেখলাম রাতের বেলা শুরু হলো যে আমাকে র্যাব ধরেছে 7 বস্তা টাকা সহ, এবং আরো ওখান থেকে লকার খুলতেছে, র্যাব দাঁড়িয়ে আছে, ওখানে কোটি কোটি টাকা আছে, সোনাদার আছে। আমাকে সকালবেলা সময় এক ভাই গাড়ি চালায়, আমার মানে নিজে এমনি আমার ড্রাইভার না ধরে চালায়, ভাই তাড়াতাড়ি কি হয়েছে, তাড়াতাড়ি লাইভ করেন কেন, তো এই দেখেন 7 বছর টাকা সরে আপনি ধরছে, সারা পৃথিবীর দেখতেছেন, দেখুন দেখতে আমার এত টাকা দেখবি না কেন, সোশ্যাল মিডিয়া অপপ্রচার। এবং তারপরে আমি আমার এলাকার প্রোগ্রাম ছিল, ওরা বললো যে 1 কিলোমিটার একটু বেশি দূরতে আপনাকে আমার ঘোড়া গাড়ি নেবো, গাড়ি রেখে ঘোড়া গাড়ি ঘুরে আসছে, আর দেখতে যে আমি টাকা ধরা পড়ছে। এবার সাইবুর সাগর ফোন করছে, ফোন করার পরে ভাই এটা কি হলো, কালকে আপনার কথা বললাম, ভালো মানুষ আপনি আজকে কি দেখতেছি, এটা কি ঘটনা, ঘটনা সত্যি দেবো ধরা পড়ছে। তো আমি একটা ইতে কল দিই, ভিডিও কল দিই, ভিডিও কল দিলাম, যে 1-1.5 মেয়েরা, বাচ্চা মেয়েরা সব কাজ গোছালি বিল্ডিং স্কুল, এই যে ভাই সাইবুর সাগর, এই যে র্যাব আমাকে ধরিয়ে দিয়ে এতগুলি বাচ্চা কাচ্চার মধ্যে নিয়ে এসে আমাকে রাখছে, গাছপালা স্কুল সব আছে, কি বলেন, হ্যাঁ তাই তো, তাই হ্যাঁ তাই তো, এই যে মিথ্যাচার। এবং এইটা এই কার আইডি থেকে ছাড়লো, জামাতের আইডি থেকে, পরে তা খুঁজলাম, তখন সে বাড়ায় গেল, বাড়িতে ছিল না। এবং এইটা আমি বললাম সোশ্যাল মিডিয়াতে, আমি বললাম যে যারা আমার সম্বন্ধে এইরকম ভিডিও ছাড়তে পারে বা শেয়ার করতে পারে, লাইক দিতে পারে, তারা কোনো ভালো মানুষের সন্ধান করে না। আমি খারাপ ভাষা যেটা জানি না। পরের দিন এখন দেখি পুরোপুরি মিথ্যাচার। পরের দিন যখন দেখলাম যে ইয়ে সাইদি সাহেবের ছেলে শেয়ার করেছে, নিজামী সাহেবের ছেলে শেয়ার করেছে, তাদের মতো মানুষ একটা, তখন আমি বললাম যে তাহলে এখন আমাকে তো বলতে হবে। আমি যে কালকে বললাম ভালো মানুষের সন্তান, এরা ভালো মানুষ না, তো কোনো ভালো মানুষের সন্তান এইরকম মিথ্যা, মহামিথ্যা, আমার মতো একটা মানুষ এটা তাকে শেয়ার করতে পারতে একবার যাচাই বাছাই করবে না, অবশ্যই এটা কত বড় মিথ্যা স্যার। তাই আমি একদিন টক সাথে বললাম, এবং আমার কোনো একটা ঘটনা ঘটছে সামান্য, ও মাদ্রাসা সুপার, ও লোকাল পারিবারিক দ্বন্দ্বে মামলা হয়েছিল, ধরে নিয়ে আইসি বিশ্ববিদ্যালয়ের মামলা দিয়ে। তা আমাকে আত্মীয় বলে, আমার একটা আত্মীয় হয় বাড়িতে, তো আমি বললাম যে আমি তো এত দিতে পারবো না, যাতে সে আমাদের সম্পর্কিত জামাত, তার জামাত কি করে এই রকম জামাত একটা প্যাড বানালো, তাদের প্যাডে প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সংস্থার নাম দিল, সব যাই এসপির কাছে গিয়ে বলে আমাদের কর্মী, অত সে কিভাবে বৈষম্যিত আন্দোলনের আসামি হয়, ছেড়ে দিতে হবে, ছেড়ে দিল, দিয়ে উপজেলা থানার ওখানে ছবি জামাতের সব নেতারা শস্ত্র করে ছেড়ে দিল জামাতের কর্মী। আমি কাগজ জোগাড় করলাম যে ওই আমার ইউনিয়নবাসী, যে ওই ইউনিয়নে জামাতের কমিটি আমার দরকার, জামাতের ঘরটা খুঁজে বের করে ওর নাম নিশানাও নেই, ওর নাম নিশানাও নেই জামাতের। তারপরে আমি খুঁজে বের করলাম যে ও আমি ওলামা লীগের ভাইস প্রেসিডেন্ট, ওটা আমি বের করলাম, বের করে 3টা নিয়ে আমি গেলাম এইটা হলো জামাত কমিটি, তার নাম নেই, এইটা জামাত নিজে বানিয়েছে পরে, এটা তাদের প্যাডে, আর এটা আমি ভাইস প্রেসিডেন্ট। এত বড় মিথ্যা কথা। আপনারা বলেন সৎ কথা বলতে, সৎ লোকের কাম করতে হবে, তা মিথ্যা কথা বলে কি বেসতে যাওয়া যাবে না, দোদকিতে করতে হবে, দোদকিতে যাবেন তো না, তা তো পড়েন। আর টিভিতে বলেছে এসে মহা মিথ্যাবাদী হতে পারে না, মিথ্যা কথা বলা এত মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলা খুব স্বাভাবিক, কিন্তু একটা মিথ্যাকে সত্য হিসেবে মানে প্রতিষ্ঠিত করেন যে তার কমিটি আছে যেখানে নাম করে না, তারপর তারা নিজের পেট বানালো, তারপরে সে যা আমি বলা বলি করে সেটা দেখালাম, এবং আওয়ামী লীগের এমপিদের সাথে ছবি দেখালাম। এত মিথ্যা কথা ওরা বলে, সেই জন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো, যাকে ইচ্ছে তাকে ভোট দেন, জামাত শিবিরকে না ভোট দেন। তাই এর স্বাধীনতা শত্রু, দেশের শত্রু, গণতন্ত্র শত্রু, জনতার শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু। এরা সারা পৃথিবীর জামাত আমার বিরুদ্ধে। খুব মজা লাগতেছে, বাংলাদেশের জামাত না, সারা পৃথিবীর জামাত যেখানে আছে, হাইওয়ান হাবিকে কখনো কবরে পাঠাচ্ছে, কখনো জাহান্নামে পাঠাচ্ছে, কখনো বেদাত বানাচ্ছে, কখনো আমার জানাজা না পড়ে সেটা আহ্বান জানাচ্ছে। এই সাথে আর এক মহা মিথ্যাবাদী পিনাকি, সে ওখান থেকে বলছে হাইওয়ান হাবিব
তাকে হারাতেই হবে, আমি তাকে হারানোর জন্যই বাংলাদেশে পর্যন্ত যাবো। কেউ বলতো আয় আসো আসো, দেশে আসতাম বল পাও না, ওই দূর থেকে এখন হাবিকে ধমক দাও, ম্যাডামকে বল গালি দাও, তাইগ্রামকে গালি দাও, আব্বাস ভাইকে গালি দাও, সবাইকে গালি দাও, তুমি এত সাধু, আপনি এত সাধু। যেসব ভাষা বলেন ভাই, সেফুদ আবার কি, সেফুদা তো শব্দ বোমা মারত। সেফুদার এই শব্দ বোমা নিশ্চিত করার জন্য আমার সাথে কবিতার ভালো সম্পর্ক ছিল, এবং তার বউ এবং সেকেন্ড ওয়াইফ তার ডাক্তার, মানে ফোনে ফোনে বিয়ে করছে। জাস্ট ওই ধরনের মানুষ তো হিউম্যান করে একটা মেয়েকে পড়াইছে। দুজনে মিলিয়ে আমার শেষে মিথ্যা কথা বন্ধ করার জন্য, আমি মিথ্যা কথা বলতে তোবা পড়েন, মিথ্যা কথা বলবেন না, তো তোবা পড়েন দুদিন ভালো। তারপরে বলবেন আরে হাবি আমি তো মিথ্যা কথা শব্দ বোমা, ওর সে খারাপ ভাষা হিসেবে ব্যবহার করে, ওটিকে শোনা যায়, একসাথে শোনা যায়। এটা গাড়ির ভেতরে দিয়ে ওর বক্তব্য শুনতে চাই, তাতে এমন এমন লোকজন সাথে থাকে, ও তো শোনাই যায় না, কানের কাছে আসতে শুনি। এই একটা আছে জ্যাকব মিল্টন, একটা আছে দিন রাত গালাগালি, ওদের ভাষা শিখছে কোথা থেকে, এরা কি সব ভাষা ব্যবহার করে, শুয়োরের বাচ্চা সেনাবাহিনী। আবার আমাদের এদিকে এক নেতা আছে, হ্যাঁ একজন বিখ্যাত নেতা, উনি একজন কুত্তার বাচ্চা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। আচ্ছা এটা ভাষা হলো রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সে একজন মুক্তিযোদ্ধাকে তুমি কুত্তার বাচ্চা তুমি বলবা, এটা বুঝতে পারে না, যা মুখে আসতে বলবে। 5 থেকে এবার কি পেলাম? আমার একটা নাটক দেখছিলাম, জনতা ব্যাংকের একটা নাটক করলো, নাটকের ভিতরে একটা একটা পার্ট আছে পুলিশ, তো পুলিশটা ফুল প্যান্ট পরা, তো সব কিছু ওই লর্ড ক্লাইভের ওই আমাদের একজন দেখতে আসছে, 200 বছর তো হয়ে গেছে, দেখে তো বাংলাদেশের পরিবর্তনটা কতটুকু হয়েছে 200 বছর পর। তো সারা এটি দেখে টেকে বলছে না যা ছিল তাই তো আছে, কোনো পরিবর্তন হয়নি। একটা পরিবর্তন হয়েছে, কোন পরিবর্তন? কোন পরিবর্তন? ওইভাবে একটু ভাঙা, মানে এই ভাষায় একটা পরিবর্তন হয়েছে, সেটা ব্রিটিশ আমলের পুলিশ হাফ প্যান্ট পরছে, এখন পুলিশ ফুল প্যান্ট পরে। তো 5 তারিখের পরে আমরা একটা বক্তব্য রাখতাম, একটা ভাষা ছিল আমাদের, সুন্দর একটা ভাষা, যা ডিকশনারিতে পাওয়া যায়, সুশীল মান ব্যবহার করতে। 5 তারিখের পরে অসভ্য ভাষা পেয়েছি। অর্জনের ভিতরে এটাই হয়েছে, অর্জনের ভিতরে এটাই হয়েছে যে নেতাদেরকে, সিনিয়র নেতাদেরকে অশ্রদ্ধ করে কথা বলা, অসম্মান করা, যা তা বলা, এইটা আমরা পেয়েছি 5 তারিখের পরে। 5 তারিখের পরে এটা পেয়েছি। সবচেয়ে দুর্নীতি এখন হচ্ছে, সবচেয়ে দুর্নীতি, ঘুষ দুর্নীতি প্রচন্ড আকার বের হচ্ছে। চড়তো যারা ম্যাচ থাকতো, যারা ম্যাচে চড়তো বাসে, বিরাট অট্টালিকা বসবাস করে, বিরাট গাড়িতে ঘুরে বেড়ায়, অনেকের পরিবর্তন হয়েছে। সবার হাতে হাতে দেখুন আইফোন, আমার ছেলে এখন তো আইফোন আমরা চিন্তা করতে পারি না, আইফোন ব্যবহার করতেছে, কি পোশাক সব পড়তেছে, কি যাত্রা, কেউ হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে, কেউ ইতে চলে যাচ্ছে। এইটা করি আমরা তো 90 আন্দোলন করেছি, আমরা তো 9 বছর একটা আন্দোলন করেছি, আমরা ট্রাক্টরে পিষ্ট হয়েছি, মায়ের গেগে হাসপাতালে গেছি, যতদিন হাসপাতালে থেকেছি এই সাথে আন্দোলন করতে গিয়ে টাকি তলা পিস্টল পুলিশের মারকে শুনে, এমন কোন একটা অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে পুলিশের আঘাত নেই বা টাকি তলা পিস্টল কত হয়। এখন তো শ্যামলির বাসায় থাকি, 20 বছর 2005 সালে বাসায় মরেছি, লিফট ছাড়া, 6 তলা বাসা লিফট ছাড়া। আমি এখন হেঁটে হেঁটে 70 বয়স পার হয়ে গেছে। আমার ভাই অসুস্থ, 2বার স্ট্রোক করেছে, নিজের একটা গাড়ি নেই, একটা প্লট, এক জমি নেই। মুক্তিযুদ্ধে গিয়েছিলাম 90 আন্দোলনের পরে, কত কিছু তো করার সুযোগ ছিল, করিনি তো। এখনো তো কত কিছু সুযোগ, তাও তো করতে যায়নি। অনেকে কত পরিবর্তন হয়েছে। আমার ওয়াইফ কি বলে, তোমার সাথে 50 বছর ধরে, প্রায় 40 বছর 42 বছর, আমার 84 সালে বিয়ে করছে, এত বছর ধরে ঢাকায় আমরা আছি, আমাকে একটা দেশ তো দেও না, একটা দেশ তোমার কাছে আছে কি? আমাকে একটা লিফটওয়ালা বাসায় থাকার ব্যবস্থা, না বলতে চাই বাড়ি কিনে দাও, না বলতে চাই একটা ফ্ল্যাট কিনে দাও, আমি একটা লিফটওয়ালা বাসায় থাকবো। আমি অসুস্থ মানুষ, 2বার স্ট্রোক করেছি, আমি উঠতে পারি না ঠিক মতো, কুড়ি করে হাঁটি, ডাক্তার কাছে মানুষ যেতে হয়, আমার লিফটওয়ালা বাসায় আমাকে থাকার ব্যবস্থা করবো। আমি সেটা পারতেছি না, আমি সেটা পারতেছি না। আমি আমার গাড়ি, আমার এক গাড়ি নেই, এক পার্টনার সাথে ব্যবসা করতে গেছিলাম, সে বিদেশে গিয়েছিলাম, আমার কাজও না, আমি দেখতেও যাইনি, একটা মূর্খ মানুষ, তো ওর নামে একটা গাড়ি কিনা ছিল, আমাদের বয়সের গাড়িও হয় না, সেই গাড়িটা আমি চলি, তার 10 দিন বাসে চলি, টেম্পুতে চলে, ওই কোটি হাজার দিয়েছেন। কেন চলে যান?
ওই কোর্টে গেলে আমার যাওয়া আসে দিয়ে 400 টাকার গ্যাস পড়ে মিনিমাম। আবার ওখানে গাড়ি রাখতে গেলে 100 টাকা লাগে। আবার যদি পুলিশ ধরে 1215 টাকা ফাইন করে, তাহলে 500 টাকা আমার খরচ হয়। এখন তো আরো বাড়ছে। তখন আমি শ্যামলী থেকে বাস করি, বাসে 40 টাকা ভাড়া, গিয়ে কোর্টে নামি, ওখানে আবার কোর্ট থেকে বাসে উঠে আবার শোনা চলে যাবে। তাহলে কত হবে? 400 টাকা মাসে কম করবো। 10 দিন যদি আমি বাসে চড়ি তাহলে আমার 4000 টাকা বাসে। ওই টাকাটা আমাদের এলাকায় যায়, তখন গরিব মানুষ ফর্ম ফিল করা, বই কেনা, অসুবিধা কারণে তাও দিতে পারি, 2-3 দিন করতে দিতে পারি। আমি যে বাসাটায় আসি এখন ভাড়া বাড়তে বাড়তে অনেক টাকা হয়েছে, এরকম একটা বাসা দিতে আমি রাস্তার পাশে লোকজন আসে, শ্যামলীতে এসে নেমে আমার বাসায় 100 গজের মধ্যে, রিক্সা ভাড়া তাদের লাগে না। সেই কারণে আমি এখান থেকে কিন্তু শুনি না। এখন এই বাসাটা লিফট থাকি পরে আর 10,000 টাকা ভাড়া বাড়তে, তা 10,000 আর 4,000 14,000, তার ডেলি প্রায় 500 টাকার কাছাকাছি। আমি এই 14,000 টাকা বাঁচাই, নিজের শরীর কষ্ট করে। যে আমি 14,000 টাকা গেলে পরে আমাদের 5 জন 7 জনকে বা 10 জন 15 জনকে 500 টাকা দিতে পারে। এইটা হলো আমার জীবন। এখন আমার এলাকার মানুষ যারা একেবারে অসচ্ছ, আমি যে টকশোগুলি করি, আমি ইসলামে জালসাগুলিতে আমি যাই, অনেকগুলি জালসা দিয়েছি, আমি আমার দেওয়ার সামর্থ্য নেই। আমি এক পাকিস্তান বাড়ির কাছে একদম 1/2 কিলোমিটার মধ্যে তার কাছে, তাই প্রধানমন্ত্রী বিশেষ 10,000 টাকা দিল। আমাকে বলতেছে প্রধানমন্ত্রী আপনার দেওয়া লাগবে 10,000 টাকা, আমার টাকা দেওয়া লাগবে, আমার টাকা দেওয়ার সামর্থ্য নেই, আমার কিছু নেই দেবো। কেউ বলছে আমার প্রধান অতিথি, আপনাকে দিতেই হবে। শেষ পর্যন্ত আমার কিছুই মানুষ গম দিচ্ছে, চাল দিচ্ছে, কে ধান দিচ্ছে, মসুর দিচ্ছে, আমাকে বলছে তাহলে আমার সেরা দেওয়ার সামর্থ্য, আমার যত সংসার থাকে আমার কোনো নিজস্ব নেই, শেষ পর্যন্ত দিতে হবে কিছু। তখন আমি বললাম যে হুজুর, আমি আপনাকে 3 দিনের টকশো টাকা তার দিতে পারি। তো টকশো টাকা আর কয় টাকা হয়? 3 দিন মনে করছে 200-300 টাকা পাই, 500 টাকা পাই, হয়তো 2-3,000 হতে পারে। তাই বললাম যে হুজুর, টকশো টাকা তো 3 দিনে আমি দেই, খারাপ হবে না, কত তা বলেন, খারাপ হবে না। তো হুজুর না না না, 3 দিনের হবে না, আপনাকে 5 দিনে টাকা দিতে হবে, সুর করে বললো। নাসর বান্দা, শেষ পর্যন্ত আমি আচ্ছা ঠিক আছে 5 দিন দিতে হবে। তারপর থেকে ঢাকা আসলে এবার টকশো করলে ওই 5 দিনের ওরা 5 দিনের কুমড়া দিয়ে 21,000 টাকা করে দিয়ে দিলাম। তারপর আমি নিজে থেকে সিদ্ধান্ত 3 দিন দিতে বললো, চাইলেও বলি না চাইলেও বলি। তো ওই 3 দিনের টকশো টাকাটা আমি এখন দিই। যেদিন আমার 5,000 টাকা কামাই হয় সেই দিন ধরি, আর যেদিন 4,000-3,000 হয় সেদিন ধরি না। 5,000 টাকা মিনিমাম হলে পরে 3-5 15,000, আবার কোনোদিন 7,000 হয়, কোনো 8,000 হয়, কোনোদিন 6,000 হয়। তাহলে 5,000, 8,000, 13,000 আর 6,000 কত? 19,000। তাহলে আমি ওটা দিয়ে দিই, মানে আমার 3 দিনের টাকাটা আমি দিয়ে দিই। আজকে যেমন 3,000 টাকা পাইছি প্রথম আলোতে গিয়ে, এটা তো ধরবো না আজকে, কিন্তু আপনার তো টাকা দেবেন না, দিলে 5,000 হলে তখন আমি এটা ধরতাম একদিন। এইভাবেই আমি আমার জীবনটা চালাই। আমার এখন সব শেষ হয়নি, আরো মনে 1-2-3টা বাকি আছে, কিন্তু 50টা টকশো দেখেছি কি হই যার চাই গেছে এটা দিয়ে। আগে টকশো করলে টাকাগুলো কি করতাম, গরিব মানুষ ফর্ম ফিল আপ করতে পারে না, স্কুলে ভর্তি হতে পারে না, ওদের দিয়ে। আবার নিজেরও যখন টাকা থাকতো না, আজকে টাকা নেই, বাজার করার টাকা নেই, আমি এলাম 2টা টকশো করলে বাজারটা করতে পারি। এটা আমার জীবন, আমি এতেই খুশি, এতেই আমি খুশি। লুটপাট করি আজকে যারা এত কথা বলতে পারে না, কেন বলতে পারে? সেই আছে তো, সেই সৎসল আছে। আর জামাত যে কাজটা করতেছে, কথায় কথা মিথ্যা কথা বলে, তা ইহকালেও লাস্ট পর্যন্ত শান্তি পাবে না, পরকাল তো শান্তি নেই। যত কাজই করি না কেন, যত ভালো কাজ আমি করি, যদি মিথ্যা কথা বলি আল্লাহ পাক কিন্তু সহ্য করবে না। আর পাশাপাশি আমার এটাও আছে যে আমি যত ভালো কাজই করি, নামাজ যদি না পড়ি, তাহলেও আল্লাহ পাক তো কথাই শুনবেন না। ইন্টারভিউ কার্ড না পেলে তো ঢোকাই যায় না, ভালো করলাম কি না করলাম বোঝার সুযোগ নেই, নামাজ না পড়লে যেন হয় না। এই জন্য আমি প্রত্যেকটা জায়গায় যেন জানা যায় যে বলি, যার সাগরে ওইটাই বলি, নামাজ পড়বেন। আর বৃদ্ধ বাবা মা থাকলে অবশ্যই তাদেরকে সম্মান করবেন। নিজের ভাই বোন যদি সবাই তো একরকম না, সবাই কি ম্যাজিস্ট্রেট, সবাই কি এসপি, সবাই কি ডিসি, সবাই কি সচিব না, তা নাই। বাংলাদেশে সবার থেকে বড় লোক নাই, অধর গরিব আছে, আবার বড় লোক আছে, মাঝখানে আমরা হয়তো কোনো মতো চলি।
প্রত্যেকের হক আছে, তো সেইটার প্রতি আমাদেরকে খেয়াল রেখে চলতে হবে। এটা বলে জামাতটা করে না, জামাতটা করে না, তার বাড়িতে তার আপন ভাই যদি অসুস্থ পড়ে থাকে, ক্যান্সার রোগী হয়, ও মরে যাবে, একটা টাকা দেবে না যদি জামাত না করে। আর আমরা আমাদের তারিখ যখন দেখেন না, ওই কোন কৃষক আত্মহত্যা করে তার বাড়িতে যে বলে তোমার কি সমস্যা, কার গাড়ি বাড়ি ভরে যাবে, বাড়ি দেয়। এই যে বৈষম্য এত লেকচার দেয় সবাই, এত দরদ দেখায়, একমাত্র বিএনপি আমরা দাবি করতে পারি প্রত্যেকটা আহতের পাশে আমরা গেছি, প্রত্যেকটা, একটা পাত্র তাকে। আমি তো সব জায়গায় জানি, আমার পাবনা জেলার যতগুলি আহত প্রত্যেকের পাশে আমরা গেছি। এমনকি আমাদের মেয়েটা আব্বাস ভাইয়ের পাবনা বাড়ি, সেও গিয়ে মেয়েদেরকে 25,000 টাকা দিয়ে আসছে। প্রত্যেকের বাড়িতে আমরা গেছি, যারা শহীদ হয়েছে প্রত্যেকের বাড়িতে আমরা গেছি। আমরা বিএনপি পরিবার বলে একটা আমাদের সংগঠন আছে, তারেক রহমান নেতৃত্বে, সেখানে তারা আমার রুম মনিটর দায়িত্বে আছে, এরা সব গেছে। আমরা পাবনা জেলার আহ্বায়ক শিমুল বিশ্বাস সব মিলে আমরা নেতা, আমরা সে শহীদ বাড়িতে গেছি। আমি যে শহীদের প্রত্যেকটা, যে কয়েকজন শহীদের প্রত্যেকের বাড়িতে আমরা গেছি। সারা বাংলাদেশে এই কাজটি করেছে, অথচ অন্যরা দরদ দেখায়। আমরা এখন গেছি, আহতদের পাশে আমরা দাঁড়িয়েছি, এখনো আহতদের পাশে আমরা দাঁড়াই। এইটা হলো বিএনপির রাজনীতি। তারা কেন তার লোক দেখানো, তাদের লোক যদি হয় তার ঠিক আছে। এই জন্যই বলি জামাত নিয়ে এখন আলোচনা করাটা এখন আমাদের না করে উপায় পাচ্ছে না, চরিত্রে বোঝানো দরকার। তো শেষ কথা বলি, আবুল আলা মওদুদী উনি তো আমাদের জন্মদাতা নাকি, জি, উনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। এবং তার প্রমাণ হলো তার 9টা সন্তান, একটা সন্তানও মাদ্রাসা পড়েনি, জামাতও করে না, শিবিরও করে না। নিজামী সাহেবের একটা সন্তান মাদ্রাসা পড়েনি, গোলাম আজম ভাই একটা সন্তান মাদ্রাসা পড়েনি, পার্শ্ব শিক্ষা শিক্ষিত। এই যে আপনার যে সেক্রেটারি মুজাহিদ, তার সন্তান মাদ্রাসা পড়েনি। এই হলো ওরা। তার চেয়ে আর একটা কথা আমি বলি, একমাত্র মৌলানা আব্দুল সোমান ছেলেরা আছে, একটা জামাতের ভালো মানুষ ছিলেন আব্দুল সোমান, তার অনেকগুলি সন্তান, তার হাফিজ মারা গেছে, মারা গেছে, ভালো মানুষ ছিলেন। এখন ওরা যে ইসলামিক দল না, তার প্রমাণ কি দেখাবো, সারা দেশবাসী শোনেন। তার প্রথম প্রমাণ, ওদের নায়েবে আমির জামাত কে, ডাক্তার শফিকুর রহমান, আলহাজ মৌলানা হাফেজ ডাক্তার শফিকুর রহমান না, শুধু ডাক্তার শফিকুর রহমান। তার মানে আরবি লাইনে লেখাপড়া করেননি, হাফেজও না। ওনাদের গোলাম পরোয়ার, ওদের সেক্রেটারি জেনারেল, মনে কি লেখে হাফেজ গোলাম পরোয়ার? মৌলানা লেখে না। তৃতীয় ব্যক্তি ডাক্তার আবু তাহের তো আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উনি কি লেখে? মৌলানা হাফেজ ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ তাহের লেখে? কেন নাকি? সেও আরবি লাইনে লেখাপড়া করে নাই। এ কতখানি মুনাফেক হলে ইসলামের নাম বলে ইসলামী দল করবে, আইন শাসন করবে, প্রতিষ্ঠা করবে, একটা না। এবং তাদের জাতির সামনে আমি মানুষকে বলবো, এটা প্রশ্ন করবেন, আমাদেরকে প্রশ্ন করেন, আপনারা কি করবেন ক্ষমতায় গেলে? আমরা বলবো যে আমরা পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতা বাস্তবায়ন করতে হবে, আমরা সুপ্রিম কোর্টের কাউন্সিল করবো যেন কি অন্যায়ভাবে সাধারণত না হয়, 5 বছর পর নির্বাচনের সরকার রিজাইন করে তত সরকার নির্বাচন হবে, আমরা গেলে এই শিক্ষানীতি আমাদের, আমরা গেলে এই আমাদের স্বাস্থ্যনীতি, এই আমাদের কৃষিনীতি, এই আমাদের শিল্পনীতি, এই বেকারদের ক্ষেত্রে আমাদের এই বক্তব্য, বিদেশে মানুষ পাঠাবো যাদের, তাদের জন্য আমরা আর্থিক আমরা সহায়তা করবো, পরে তারা বেতন পেয়ে টাকা দেবে, অনেক প্রোগ্রামের কথা বলবো। এবং আমরা বাংলাদেশে আমাদের এই দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের জাতি ধর্ম তারা পালন করবে, আমরা আমাদের ইসলাম ধর্ম পালন করবো। এই তো তারা তো ইসলামিক দল, তারা বলুক যে আমরা শরিয়া আইন প্রতিষ্ঠা করবো, ইসলামিক আইন প্রতিষ্ঠা করবো, বলে তারা। জিজ্ঞাসা করেন তারা কি করবেন, তা কোন শাসন চালু করবেন? শরিয়া আইন করবেন না গতানুগতিক যে পাশ্চাত্য ধারা, যে রাজনীতিবাদ, যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, যে শাসন সেটা আপনি করবেন? যদি আপনি পাশ্চাত্য ধারা বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যে সেটা করেন, তাহলে আমরা কালকে তওবা পড়ে বলতে হবে যে আমরা ইসলামিক দল না, আমরা একটা গণতান্ত্রিক দল।
বলতে হবে তাদের। ইসলাম শব্দ বাদ দিতে হবে। ইসলামকে বাদ দিতে হবে, কথায় কথা বলবে দাঁড়িপাল্লায় ভোট না দিলে, চরমনাইকে সমর্থন না করলে সে জাহান্নামী হবে, কাফের হবে, বেঈমান হবে, ধানের শীষে ভোট দিলে পরে তারা জান্নাতে যেতে পারবে না, এই কথা বলা বাদ দিতে হবে। ওই কথা বলতে হলে ওইটা করতে হবে। তোমরা তো মালেম না, তোমরা নেতৃত্ব দিচ্ছ, তোমরা ইসলামিক দল বলে বলতেছো, তোমরা শরীয়ত আইনের কথা বল না, ইসলামিক আইনের কথা বল না, কোরআনের শাসনের কথা বল না, তোমরা কত শাসন ব্যবস্থার কথা বলবা, কথায় কথা বলবা যা হিন্দু মুসলমান ভাই ভাই, আমার পূর্বপুরুষ ছিল হিন্দু, হ্যাঁ এখন আমরা ভাই ভাই, এই যে পূজা রোজা এপিট ওপিট বলবে, এটা তো হবে। এই মুনাফিকদের বিরুদ্ধে আপনার সতর্ক থাকতে হবে। আমার কথা আজকে শোনার পর এমনিতে আমার বিরুদ্ধে ওরা, আমি আরো একটা কি মিথ্যা কথা বলছি, একটাও মিথ্যা কথা বল এ পর্যন্ত আমার বিরুদ্ধে যত কথা বলছে সব মিথ্যাকে সব প্রমাণ করে দিয়েছে। আমি গেলাম হলো এতে, আমাদের হাসান জাভেদ্দিন, যেগুলো আমি জিজ্ঞাসা করলেন যে পাবনার ক্যান্ডিডেট কি, আমাদের হাসান জাভেদ্দিন পাবনা 3 ক্যান্ডিডেট, বাড়ি 2 চেয়ারম্যান পাঠিয়েছেন। তা আমি ওখানে গেছি, আমার একটা সম্বর্ধনা অনুষ্ঠান ছিল, আর ওই এলাকায় গেলাম, দেখি যে রাজা নামে আমাদের একজন গত বছর 18 সালে সংনিবেশন করেছে, সে দেখি যে বিরাট গাড়ি নিয়ে মাইক টাইম ফিট ফাট করে নিজে পড়তেছে। তা আমি যাওয়ার পর আহ্বাক জেলা আসলো, কি খবর দাদা, ভোট চাচ্ছি ভাই ধানের শেষ, ভোট ধান শেষ চাও, কিন্তু হাসান জাভেদ্দিনকে ভোট দিতেও দল অনুষ্ঠান দিয়েছে। তারপর একটা অনুষ্ঠানে একটা বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া করবো, একটা ব্যানার না এতটুকু একটা পাবো। আমি ওখানে বক্তব্য দিতে গিয়ে বললাম একটা পর্যায়ে, আবেগ দিয়েই বললাম, এত কষ্ট, এত নির্যাতন, ঘর নাই, বাড়ি নাই, হাত নাই, চোখ নাই, মানে কান নাই, কত ক্ষত বিক্ষত, এত কিছু নির্যাতন সহ্য করার পর সামনে যে নির্বাচনটা আসতেছে, সেই নির্বাচনের সময় যে রাজা যেমন ভোট চাচ্ছে স্বতন্ত্র, এরকম যদি কেউ এবার ধানের শীষের ভোট না চেয়ে, যদি কেউ নৌকা তো নেই দাঁড়িয়ে ভোট দিতে বলে, সেই নেতা কর্মীদের কাছ থেকে সুস্থ বাড়ি ফিরে আসতে পারবে না। আমি যদি হই, আমিও এত নির্যাতন কর্মীরা কিন্তু কথা শুনবে না। আমি বলছি এই কথা। আর ফারজিদ আলম পরদিন বলে বসলো, অন্যরা বলে বসলো কি, যে হাইবান হাবিব বলেছেন ভোট কেন্দ্রে ধানের শীষে ভোট না দিলে কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবে না। হাইবান হাবিব বলেছেন দাঁড়িয়ে ভোট দিলে হাত পা ভেঙে দেওয়া হবে। হাইবান হাবিব বলেছেন দাঁড়িয়ে ভোট দিলে জিব্বা কেটে দেওয়া হবে। কারণ তো আমি ভোট কেন্দ্রের কথাই উচ্চারণ করি নাই, ভোটের কথা বলেছি, এর কথা বলছি। এই যে সব মিথ্যা, আমি সব প্রমাণ করতেছি, সবগুলো এত মিথ্যা কথা বলে। তার এখন যদি আপনি দেখেন মুনাফিক, যদি কোনো দেখতে চান জামাতকে দেখেন, মিথ্যাবাদী কাকে মোহাম্মদ জামাতকে দেখেন, বিশ্বাসঘাতক দেখলে জামাতকে দেখেন, অকৃতজ্ঞতা প্রকাশ করে কোনো দিকে জামাতকে দেখেন, তারপরে মুখে যা বলতে কাজ করে না সেটা যদি সে জামাতকে দেখেন। সেই জামাত নিয়ে আপনি কথা বললেন, এতগুলো কথা বললাম, এটা একটা অসত্য কথা, একটা কথা যদি বলতে পারে আমি অসত্য কথা বলেছি, কাল করে আমাকে একদম প্রকাশ দেবার লোকে ধরে নিয়ে যাওয়ার হাত একটা করে কেড়ে দিই, আমার চোখ সীসা দিয়ে মানে গরম করে আমার চোখ বন্ধ করে দিই, একটা কান কেটে নিক, আমি কিচ্ছু বলবো না যদি প্রমাণ একটা করতে পারে। তবে আমি শেষ করি, আমার বিরুদ্ধে আপনারা বলেন যাই বলেন, বিএনপি কে যদি সন্ত্রাসী দল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যার এত অবদান এদেশে, তাকে যদি আপনি তার বিরুদ্ধে প্রচারণা করেন, ম্যাডাম খালেদার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে যেসব স্লোগান দিয়েছেন, এইসব স্লোগান দিতেই থাকেন, তাহলে আমি আপনাদের বিরুদ্ধে বলতেই থাকবো। আমি যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকবো, ততদিন আমি এইগুলো বিরুদ্ধে প্রতিবাদ করতেই থাকবো। আমার পরিষ্কার করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন আমাদেরকে। আশা করি ভবিষ্যতে আপনাকে পাবো আমরা, ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। ভিডিওটির সম্মান দর্শক শ্রোতারা, একটা ভালো একটা এই অনুষ্ঠান আপনারা দেখবেন। আমি না, আরো যারা আসবে তারা ভালো বলবেন, সত্য কথা বলবেন। এই অনুষ্ঠান যে যখনই করুক না কেন, তাদের অনুষ্ঠানটা আপনারা দেখবেন দয়া করে। সুপ্রিয় দর্শক, আমরাও সবসময় সত্য প্রকাশে একেবারে আপোষহীন, কারণ আমরা চাই যে সত্য সন্ধান করে বের করে নিয়ে আসার মধ্য দিয়ে সমাজে এক ধরনের সামনের দিকে অগ্রগতি হবে, এবং সবার মধ্যে যে একটা ভুল ধারণা বা একটা যে কাদা ছড়াছড়ি, পাশাপাশি আমরা দেখি যে সোশ্যাল মিডিয়া এক ধরনের প্রোপাগান্ডা, সেটা যার বিরুদ্ধে হোক না কেন, যে গোষ্ঠীর বিরুদ্ধে হোক না কেন, এই প্রোপাগান্ডার মধ্য থেকে আসলে সত্য বের করে আনাটা এই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তা আমরা প্রত্যাশা করি বিওডি বাংলা সেই কাজটি ভবিষ্যতে করে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।